হচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। না হলে যখন রেকর্ড ক্লাস দেখবেন তখন দেখবেন এই খটখট খটখট। এটা খুবই গুরুত্বপূর্ণ লিখিতর জন্য। এখানে বেশ কয়েকজন আছেন যারা লিখিততে ক্লাস করেন। আমার তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে বলে নত্যবিধান। শুধু একটা ভাষার মধ্যে এই নত্যবিধানটা কাজ করে, এটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। নত্য এবং সত্য দুইটাই। নত্য সত্যবিধান শুধু তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নত্যবিধান মানে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়ম, আর সত্যবিধান মানে হচ্ছে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স লেখার নিয়ম। একটা হচ্ছে মূর্ধন্য, একটা হচ্ছে কি মূর্ধন্য স। একটা হচ্ছে মূর্ধন্য লেখার নিয়ম, আর একটা নাম হচ্ছে কি মূর্ধন্য স লেখার নিয়ম। এখন আসুন, এখন আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য হয়। গত ক্লাসে বলেছিলাম ট বর্গীয় ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ঢ। এই চারটা বর্ণের সাথে যদি আমাদের দন্তান্ন বা মূর্ধন্য লিখতে হয় তাহলে অবশ্যই মূর্ধন্য লিখবো। এই যে একটা ঘন্টা বানান লিখলাম, ট বর্গীয় বর্ণের সাথে ন যুক্ত হয়েছে। আচ্ছা, উপরেরটা সঠিক নাকি নিচেরটা সঠিক? কমেন্টে লিখবেন, এক নাকি দুই। ঘন্টা বানানে কোনটা সঠিক? ঘন্টা বানানে আমাদের কোন শব্দটা সঠিক, এক নাকি দুই? সকালে ক্লাস হলে ফ্রেশ মনে হয়, এই এক লিখতেছেন কেউ, দুই লিখতেছেন কেউ। এটা করা যাবে না। কেউ এক লিখছেন, কেউ দুই লিখছেন। কেউ এক লিখছেন, কেউ দুই লিখছেন। কেউ এক লিখছেন, কেউ দুই লিখছেন। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। কেউ এক লিখছেন, কেউ দুই লিখছেন। কেউ এক লিখছেন, কেউ দুই লিখছেন। কেউ এক লিখছেন, কেউ দুই লিখছেন। এখন আসুন, যে ধ্বনি উচ্চারণের সময় নত্যবিধান, নত্যবিধান মানে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে নত্যবিধান বলে। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে নত্যবিধান বলে। শেষ। নিচেরটা সঠিক, উপরেরটা ভুল। কেন ভুল? এই যে মাত্রা দিয়েছেন, যদি মাত্রা দেন তাহলে সেটা দন্তন্য, আর উপরে মাত্রা না থাকলে মূর্ধন্য। দেখুন, আপনারা যখন লিখিত পরীক্ষা দিতে যাবেন প্রচুর নত্য সত্য বিধানের শব্দ লিখতে হবে। যে স্যারের খাতাটা দেখবে এই স্যার সাথে সাথে কেটে দেবে আপনাকে। তারপর নিচেরটা সঠিক, ট বর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য হয়। মাথার মধ্যে ঢোকান, ক্লাসের পড়া নত্য সত্য বিধান 100% এখানে শেষ। শুধু রিভিশন দিবেন ক্লাস শেষ হলে। আর যারা এই যে ফ্যামিলিতে আছেন, হাউস ওয়াইফ অথবা হচ্ছে একাডেমিক পড়াশোনার মাঝে, ওরা যদি মনে করেন না ক্লাস করবো না, পরে রেকর্ড দেখে দেখে শেষ করবে, এটা আপনার জন্য খুবই ডেঞ্জারাস হবে। যতটুকু সম্ভব যতটুকু স্যাক্রিফাইস করতে পারেন ক্লাসের সময়টা দেখার চেষ্টা করবেন। না হলে যখন রেকর্ড দেখবেন তখন খুবই মনোযোগের সাথে 2 ঘন্টা দেখবেন। 6 ঘন্টা সমান পড়ার সমান কাজে দেবে। ঘন্টা, এটা ভুল। কেন ভুল? কেন ভুল এটা? এইখানে এই যে মাত্রা আছে, মাত্রা থাকলে মূর্ধন্য হয় না, মূর্ধন্য লিখতে হবে। কণ্ঠ, লুণ্ঠন, ট বর্গীয় বর্ণ ঠ এর সাথে যুক্ত হয়েছে তাই মূর্ধন্য। কেমনে বুঝবেন মূর্ধন্য? উপরে মাত্রা নাই। কাণ্ড, ট বর্গীয় বর্ণ ড এর সাথে যুক্ত হয়েছে তাই এটা এখানে কি হবে? মূর্ধন্য হবে। উপরে মাত্রা নাই তার মানে মূর্ধন্য, আর মাত্রা আছে তার মানে দন্তান্ন। মাত্রা নাই স্যার তার মানে আমার একটা মূর্ধন্য। প্রশ্ন আছে। জি, স্যার, বলুন। এই বাম পাশে যদি আরো যদি বর্ণ থাকে তাহলে সেটাকে আমি দেখবো না স্যার? যেমন এখানে লুণ্ঠন মানে এরপর আগে যদি আরো দু চারটা বর্ণ থাকে স্যার। আপনাকে বলেছে কি ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত যদি থাকে, আগে পরে কেন দেখবেন? জি স্যার। সবগুলো বর্ণ যুক্ত আছে না? জি স্যার, জি স্যার। বুঝছে। হ্যাঁ। বুঝছি স্যার। আচ্ছা, এখন দেখুন, ট বর্গীয় বর্ণের সাথে যখন যুক্ত হয়ে আসে, ট বর্গীয় মানে ট না, ট, ঠ, ড, ঢ, যে বর্ণের সাথে যুক্ত হোক না কেন সেটা মূর্ধন্য হবে। আর মূর্ধন্য প্রমাণ হবে উপরে যদি মাত্রা না থাকে। উপরে যদি মাত্রা না থাকে তাহলে সেটা কি হবে? মূর্ধন্য প্রমাণ হবে। উপরে যদি মাত্রা না থাকে তাহলে সেটা কি হবে? মূর্ধন্য হবে। উপরে যদি মাত্রা না থাকে তাহলে সেটা কি হবে? মূর্ধন্য হবে। উপরে যদি মাত্রা না থাকে তাহলে সেটা কি হবে? মূর্ধন্য হবে। আচ্ছা, এখন আসুন, এখন যে মূল বিষয়টা হচ্ছে, এখানে একটা বিষয় খেয়াল করবেন। ট বর্গীয় বর্ণের সাথে সবসময় কি হয়? মূর্ধন্য হয়। রি, র, মূর্ধন্য স, এই তিনটা বর্ণের পরে সবসময় মূর্ধন্য হয়। ঋণ লিখতে গেলে রি আছে তাই এরপরে মূর্ধন্য হয়েছে। তৃণ লিখতে গেলে রিকার আছে এরপরে মূর্ধন্য হয়েছে। রি আর রিকার আসছে কোথা থেকে? রি থেকে। রটা 3 ভাবে বসতে পারে, রফলা, র, রেফ। রেফের পরে মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য, মূর্ধন্য স, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য, এই যে মূর্ধন্য স আছে তাই এরপরে মূর্ধন্য। ভাষণ, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য। উষ্ণ, এখানে আছে কি? উষ্ণের মধ্যে আছে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য, মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। এই দুইটা নিয়ম বুঝছেন কিনা একজনে বুঝাবেন? কে বুঝাবেন? রূপক, রূপক। ট বর্গীয় ধ্বনির পূর্বে
জি স্যার, ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য হয়। জি। রি র, রি র পেট কাটা মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়। হ্যাঁ। হুম। জি বলুন। স্যার। পরে উদাহরণগুলো বলেন একটা একটা করে, আপনাকে বলছি উদাহরণ বলতে। ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য হয়, যেমন কাণ্ড, কণ্ঠ, ঘণ্টা, লুণ্ঠন। এখানে মূর্ধন্য হইতে গেলে এখানে কাটা থাকতে হবে, ঘন্টার পরে এখানে জুড়ে দিলে সেটা মানে ইয়া হবে না স্যার, আর কি মূর্ধন্য হবে না, এটা কাটা থাকবে। আর রি র পেট কাটা মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়, যেমন দিন, রি মূর্ধন্য, এই এটার রির পরেই মূর্ধন্য। তৃণ, তয় রি মূর্ধন্য। বর্ণ, ব মূর্ধন্য রেপ, এখানে রেপ আছে তারপরে মূর্ধন্য, কারণ কয়েকার র মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য। ভীষণ, ভয় দীর্ঘি পেট কাটা মূর্ধন্য ষ মূর্ধন্য, পেট কাটা মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য। ভাষণ, ভয়কার পেট কাটা মূর্ধন্য ষ মূর্ধন্য, পেট কাটা মূর্ধন্য ষ এর পরেই মূর্ধন্য। উষ্ণ, রস্যু পেট কাটা মূর্ধন্য ছয় নয়, এই পেট কাটা মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য। পেট কাটা মূর্ধন্য মানে এই মূর্ধন্য ষ স্যার, মূর্ধন্য ষ এর পেট কাটলো কে, কখন কাটলো, কোথায় কাটলো? এটা শুধু মূর্ধন্য ষ, পেট কাটা বলা যাবে না, বুঝছেন? সরি স্যার, সরি স্যার। ওকে, আচ্ছা, সমস্যা নেই। এখন আসুন 3 নম্বর নিয়মটা সবাই মনে মনে পড়ুন। উপরে 3টা বর্ণ, স্বরবর্ণ 11টা, অন্তঃস্ন অ হ অনুস্বার 3টা, ক বর্গীয় বর্ণ 5টা, প বর্গীয় বর্ণ 5টা। তাহলে টোটাল বর্ণের সংখ্যা কয়টা হলো? 24টা। উপরে আছে 3টা, নিচে আছে 24টা বর্ণ। এখন ধরেন এটা একটা বিদ্যুতের খুঁটি, এখান থেকে যদি আমরা বিদ্যুতের লাইন থেকে তার দিয়ে কোথাও লাইন নিয়ে যাই, তারের লাইন যদি ঠিক থাকে তাহলে কি আমার এখানে আলো জ্বলবে নাকি জ্বলবে না? জ্বলবে স্যার। জ্বলবে। যদি মাঝখানে কখনো সংযোগটা একটু কোথাও তারের সংযোগটা বিচ্ছিন্ন থাকে তাহলে কি আলো জ্বলবে? ডিসকানেক্ট, না স্যার। তাহলে দেখুন আমি 3টা বর্ণকে বিদ্যুৎ ধরবো, ঋ র মূর্ধন্য ষ। এই 3টা বর্ণকে কি ধরেছি? বিদ্যুৎ। আর এই 24টা বর্ণকে আমি তার ধরবো। কোন 24টা বর্ণ সবাই ভালো করে বোঝার চেষ্টা করুন, একজনে বলুন কোন 24টা বর্ণ? স্যার স্বরবর্ণ, 11টি। আর অন্তস্তীয়, হ হ, অনুসার। অনস্বর, হ্যাঁ। আর আছে ক ও প বর্গীয়, মানে ক খ গ ঘ ম, আর প বর্গীয় প ফ ব ভ ম। হ্যাঁ। এই এই পাঁচটা, এই পাঁচটা 10টা। 10টা আর 3টা 13টা, 13টা আর 11টা হচ্ছে তার কয়টা? 24টা, এই জি। 24টা তার। 24টা বর্ণকে তার ধরেছি, 3টা বর্ণকে বিদ্যুৎ ধরেছি। খুব ভালো করে দেখুন, 24টা বর্ণকে তার ধরেছি, 3টা বর্ণকে বিদ্যুৎ ধরেছি। 24টা বর্ণকে তার ধরেছি, 3টা বর্ণকে বিদ্যুৎ ধরেছি। বিদ্যুতের পরে যদি তারের বর্ণের সিরিয়াল ঠিক থাকে তাহলে মূর্ধন্য হবে, অন্যথায় দন্তন্য হবে। খুব ভালো করে দেখুন, আমি 2টা শব্দ বোঝাচ্ছি। যদি এই 2টা শব্দ আপনি বুঝতে পারেন, পৃথিবীতে যত নত্যবিধান আছে সব আপনি বুঝতে পারবেন। রামায়ণ বানানের মধ্যে প্রথমে আছে অন্তঃস্থ র বা ব বিন্দু র, লাস্টে হচ্ছে মূর্ধন্য। রসায়নেও প্রথমে কি আছে? ব বিন্দু র, কিন্তু লাস্টে গিয়ে আমরা দেখতে পাই দন্তান্ন হয়। কেন দন্তান্ন হয় এটা একটু দেখুন। রামায়ণ এবং রসায়ন, রামায়ণ এবং রসায়ন। র, এখানে আছে কি? ব বিন্দু র। এখন দেখুন, র মানে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ, র মানে কি? বিদ্যুৎ। প্রথমে এই রটাও বিদ্যুৎ, এই রটাও বিদ্যুৎ। র এর পরে কি আছে আমরা এটা একটু দেখবো। র এর পরে কি আছে? স্বরবর্ণ, আকার। স্বরবর্ণ মানে তার। আপনি খালি বলবেন তার কিনা, আকারটা কি? তার। তার, ক খ ব ভ ম, এই মটা হচ্ছে তার, কি? তার। তার। আকার স্বরবর্ণ এটাও তার। অন্তঃস্ন কি তারের মধ্যে আছে নাকি নাই? আছে স্যার। আছে। তাহলে বিদ্যুৎ থেকে লাস্ট পর্যন্ত তারের সংযোগ ঠিক আছে না নাই? আলো, আলো জ্বলছে স্যার। ঠিক আছে, তার মানে আলো জ্বলবে। এই নেন, আলো জ্বলে গেছে। এই কিছু বুঝছেন কিনা? র মানে বিদ্যুৎ, আকার মানে তার, ম মানে তার, আকার মানে তার, অন্তঃস্ন মানে তার। যেহেতু প্রথমে বিদ্যুৎ থেকে লাস্ট পর্যন্ত তারের সংযোগ ঠিক আছে, তাহলে এখানে মূর্ধন্য হবে। রসায়ন শব্দটা দেখুন, রসায়নে মানে হচ্ছে র মানে বিদ্যুৎ, দন্তাস্ব কি তার নাকি তার না? তার না, তার না তার স্যার, মানে এখানে সংযোগটা কি? বিচ্ছিন্ন। এরপরে কি আছে? আলো আকার। জ্বলবে না। আকার মানে তার, অন্তঃস্ন মানে তার। এখন যত তারই দেন না কেন, কোনো কাজ হবে? না স্যার। বলুন, কোনো কাজে আসবে? সরি, এটা ভুলে ইয়া হয়ে গেছে, আবার আমি লিখে দিচ্ছি। 3টা বর্ণকে কি ধরেছিলাম? বিদ্যুৎ। বিদ্যুৎ, বলুন, 3টা বর্ণকে কি ধরেছিলাম? বিদ্যুৎ। আর 24টা বর্ণকে আমরা কি ধরেছিলাম? তার। 24টা বর্ণকে কি ধরেছিলাম? তার। তাহলে রামায়ণ, রামায়ণ
রামায়ণ, রামায়ণ শব্দটা, রসায়ন শব্দটা দেখুন। রামায়ণ, রসায়ন, রসায়ন, রসায়নে কি সমস্যা ছিল বলুন তো? রসায়নে রটা স্যার বিদ্যুৎ, রটা বিদ্যুৎ, অবশ্যই কিন্তু বিদ্যুৎ সন্তাস কি তার তার না, নাকি তার না? তারও নাকি তার না স্যার। সংযোগ বিচ্ছিন্ন। এরপরে আসুন, এরপরে কি আছে? আকার, আকার মানে তার, অন্তঃস্ন মানে তার। এখন কি এখানে আলো জ্বলবে? স্যার জ্বলবে না, কারণ সংযোগ তো বিচ্ছিন্ন। বলুন, আলো কি জ্বলবে এখানে? জ্বলবে না। আবার দেখুন রামায়ণ, রামায়ণের র মানে বিদ্যুৎ, র মানে কি? বিদ্যুৎ। আকার মানে তার, ম মানে তার, আকার মানে তার, অন্তঃস্ন মানে তার। যেহেতু তারের সংযোগ ঠিক আছে, তাই এখানে আমাদের কি হবে? বলুন এখানে কি হবে? মূর্ধন্য হবে। এই দুটো উদাহরণ বুঝাবেন। 3টা বর্ণকে ধরেছি বিদ্যুৎ, আর 24টা বর্ণকে ধরেছি তার। রি র মূর্ধন্য স 3টা বর্ণ বিদ্যুৎ, আর 24টা বর্ণ তার। বিদ্যুতের পরে যদি তারের বর্ণের সিরিয়াল ঠিক থাকে, তাহলে আমাদের কি হবে? মূর্ধন্য হবে, অন্যথায় দন্তান্ন হবে। মিলন, এই দুটো উদাহরণ বুঝান। আমরা এখন প্রায় 1 ডজন উদাহরণ দেখব, 1 ডজন, যে উদাহরণগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে ঘুরে ফিরে। মিলন নাই। তামান্না আক্তার বুঝান। রি র মূর্ধন্য ষ, এই 3টা বর্ণকে আমরা ধরেছি বিদ্যুৎ। হ্যাঁ, স্থ হ, এখানে স্বরধ্বনি আছে 11টি। স্থ হ অনুস্বর এখানে আছে 3টি, এবং জি, খ বর্গীয় বর্ণ আছে 5টি, ক হ্যাঁ, বর্গীয় ধ্বনি আছে 5টি, 10টি, মোট হ্যাঁ। হয়েছে 24টি বর্ণ। হুম। তারপরে আরো বিশেষ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন, যারা কথা বলেন না এবং বলতে আগ্রহী না। ক্যামেরা অফ করে। বয় জি। বয় বিন্দুর রথ, এখানে আছে বিদ্যুৎ। হুম। আকার স্বরবর্ণ, ম মানে তার, হুম। আকার মানে আকার স্বরবর্ণ, স্থ তার। তাহলে সংযোগ ঠিক আছে, তাহলে মধ্যাহ্ন হবে। গুড। ইউনুস আলী, আনমিউটে চাপ দেন। স্বরধ্বনি আর স্বরবর্ণ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার? স্বরবর্ণ থাকলেও যেটা হবে, স্বরধ্বনি থাকলেও একটাই হবে। আসমি, এই দুটো উদাহরণ বুঝান, রামায়ণ এবং রসায়ন। স্যার আমি বলবো। হ্যাঁ। রি র আর মূর্ধন্য ষ, এটা হচ্ছে বিদ্যুৎ ধরেছি আমরা। আর স্বরধ্বনি অন্তস্থ অ, হ, অনেশ্বর এবং ক প বর্গীয় ধ্বনিকে হচ্ছে আমরা তার ধরেছি। জি। এখন রামায়ণ শব্দে র হচ্ছে বিদ্যুৎ, জি। আকার হচ্ছে তার, জি। উম, আর ম হচ্ছে ম ও তার। কেন? ম আকার থেকে আসছে? পবর্গীয় বর্ণ থেকে আসছে। অবর্গীয় বর্ণ থেকে আসছে। আর অন্তস্থ অ, এটাও তার, মানে সংযোগ আছে, এই কারণে এখানে মধ্যাহ্ন বসছে। মানে আলু জ্বলছে, আলু জ্বলবে, তাই এটা মূর্ধন্য। আর আচ্ছা। রসায়নের র হচ্ছে বিদ্যুৎ, আর জি। দন্তস্বর সংযোগ নাই। আকার স্বরধ্বনি হচ্ছে তার, আর অন্তস্থ অ হচ্ছে তার। কারণ এইটা সংযোগ তো বিচ্ছিন্ন হয়ে গেছে, এই কারণে মধ্যাহ্ন হবে না, দন্তান্ন হবে। রবিউল ইসলাম খান, এই দুটো বোঝান। হাসমি, থ্যাংক ইউ, ভালো বুঝাইছেন। যারা নাই মাস্টারি পেশায় আসলে কাজে আর দিবে, বাকি যারা ঘুমাচ্ছেন, কথা বলতে চান না, হ্যাঁ, মাস্টারি পেশায় আসবেন, তখন কি করবেন? এ বাচ্চারা পড়ো, আমি ঘুমাই। হ্যাঁ, আচ্ছা বলুন। রি র মূর্ধন্য ষ, হ্যাঁ, এগুলো হলো আপনি বিদ্যুৎ শুধু ধরেছি রামায়ণ আর আমরা। রসায়ন বোঝান, বিদ্যুৎ আর বোঝাইতে হবে না। আচ্ছা জি স্যার। রামায়ণ হলো বয়শূন্য রয় আকার, এটি হলো বৈষণ্য র, বৈষণ্য র, বৈষণ্য র, বৈষণ্য র, শূন্য। বয় বিন্দুর, রবিউল, কালকে ঠিক করে বলছিলেন, আজকে বিলে গেছেন। ও সরি স্যার, বয়বিন্দু র, হ্যাঁ, বৈষণ্য র। বয়বিন্দু রয় আকার, এটি হলো স্বরধ্বনি। এরপরে ময় আকার, এটি হলো ব্যঞ্জন ধ্বনি। এরপর অন্ত্যেষ্টিয়। এই স্বর ব্যঞ্জন খুঁজেন কেন? আপনার দরকার বিদ্যুৎ আর তার, আপনি স্বর আর ব্যঞ্জনে গেছেন কেন? আপনি দেখেন জি স্যার, বিদ্যুৎ অর্থাৎ কোনটা, তার কোনটা, আমার খালি এটা বুঝান, এটা বিদ্যুৎ, এটা তার। বয়বিন্দু র এটা হলো বিদ্যুৎ, আর মূর্ধন্যের আগ পর্যন্ত সবগুলো হলো তার। হুম। এগুলো সিরিয়াল ঠিক আছে, এই জন্য স্যার মূর্ধন্য হয়। ওকে, এরপর? এরপরে স্যার রসায়নে বয়বিন্দু র, এরপরে স হলো ক বর্গীয় এবং প বর্গীয় ধ্বনি নাই, এই জন্য এটা বিদ্যুৎ বিচ্ছিন্ন, তার বিচ্ছিন্ন স্যার।
তার বিচ্ছিন্ন না বিদ্যুৎ বিচ্ছিন্ন? তার দিয়ে স্যার সংযোগ এখানে বিচ্ছিন্ন। জি স্যার, বিদ্যুৎ আছে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন স্যার, তার ওকে, বিচ্ছিন্ন। শনি আক্তার সন্ধ্যা, আর রামায়ণ আর বয়বিন্দু রসায়ন এই দুটা বুঝাবেন। বয়বিন্দু র হচ্ছে বিদ্যুৎ, আকার হচ্ছে স্বরধ্বনি, আর হচ্ছে প বর্গীয় বর্ণ, আকার হচ্ছে স্বরধ্বনি, আর অন্তস্থ হচ্ছে অন্তস্থ অন্তস্থ হচ্ছে তার, আর মূর্ধন্য ন হচ্ছে তার। এর জন্য এটা সবই ঠিক আছে তাই। আচ্ছা, আমার দরকার রামায়ণ আর রসায়ন দুইটা শব্দ, এরপরে আমরা 1 ডজন শব্দ খুঁজে বের করব এবং হচ্ছে প্র্যাকটিস করব। বন্দনা সরকার, রামায়ণ রসায়ন বোঝান। জি স্যার। কথা বলুন স্যার। র হচ্ছে আপনারা যে প্রথমে যে সূত্রটা লিখে দিয়েছেন সেটা রি র, আর 1 মিনিট, মূর্ধন্য মাত্র মিউট করছে একজনকে। কালো শার্ট, আপনার নাম কি? কালো শার্ট বা কালো ব্লেজার মেবি আপনার। স্যার হারুন রশিদ। আপনার নাম নাই কেন এখানে? আর রিয়েলমি RMX লিখে আমি নাম লিখে দিচ্ছি, নেক্সট টাইম থেকে নাম ঠিক করবেন। জি, বন্দনা বলুন। স্যার। রয়ে আকার, এরপরে র এর সাথে স্বরধ্বনি যুক্ত আছে, তারপরে ম আছে, ম হচ্ছে প বর্গীয় ধ্বনি, এটার সাথেও স্বরধ্বনি যুক্ত আছে। আর অন্তস্থ হচ্ছে এই আপনার সূত্রের স্বরধ্বনির পরে যে অন্তস্থ এর পরে আপনার হচ্ছে মধ্যাহ্ন হবে, এটাই হচ্ছে এখানে সূত্র। আর রসায়নের র আর তার দন্তাস্বর সঙ্গে হবে না, দন্তাস্বর যেহেতু তার না সেহেতু এরপরে হচ্ছে মধ্যাহ্ন হবে না, এখানে দন্তান্ন হয়েছে। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমাদের আর সংযোগ নাই, এই জন্য এটা মূর্ধন্য হয়নি, দন্তান্ন হয়েছে। খুব ভালো কথা, আশা করি এতক্ষণে সবাই বুঝতে পেরেছেন। 24টা বর্ণকে ধরেছিলাম বিদ্যুৎ, আর তিনটা বর্ণকে বিদ্যুৎ, আর 24টা বর্ণকে তার। তাহলে দেখুন কৃপণ বানানে কি সমস্যাটা আছে। রিকার মানে হচ্ছে বিদ্যুৎ, এরপরে প, প মানে প বর্গীয় বর্ণ তার, এরপরে মূর্ধন্য। হরিণ, র মানে বিদ্যুৎ, রসইকার তার, এরপরে মূর্ধন্য। এই রসইকার দেখতে আগে দেখা গেল, বাস্তবে পড়ে। অর্পণ, রেফ মানে র থেকে আসছে বিদ্যুৎ, প তার, এরপরে মূর্ধন্য। কিয়র মধ্যে আছে মূর্ধন্য স মানে বিদ্যুৎ, এরপরে মূর্ধন্য। রিকার মানে বিদ্যুৎ, হ তার, রসই তার, এরপরে মূর্ধন্য। রফলাটা বিদ্যুৎ, আকার তার, মাঝখানে যুক্ত বর্ণ আছে হ প্লাস ম, দুইটাই তার, এরপরে মূর্ধন্য। আরোহণ, র মানে বিদ্যুৎ, ওকার তার, হ তার, এরপরে মূর্ধন্য। এইবার আসুন গুরুত্বপূর্ণ 4টা শব্দ যেটা গত নিবন্ধনে আসছে। অপরাহ্ন, এই অপরাহ্ন বানানের মধ্যে হয়ের পায়ে ধরে, হয়ের পায়ে ধরে মানে মূর্ধন্য। পূর্বাহ্ন বানানের মধ্যেও হয়ের পায়ে ধরে, হয়ের পায়ে ধরে মানে মূর্ধন্য, খুবই গুরুত্বপূর্ণ। সায়াহ্ন বানানের মধ্যে হয়ের কানে ধরে, হয়ের কানে ধরে মানে দন্তান্ন। এরপরে দেখুন সায়াহ্ন, মধ্যাহ্ন, মধ্যাহ্ন শব্দের বানানের মাঝেও হয়ের কানে ধরে মানে দন্তান্ন। কেন কানে ধরে, কেন পায়ে ধরে, এটা একটু বোঝানোর চেষ্টা করছি। অপরাহ্নের মধ্যে র মানে বিদ্যুৎ, র মানে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ। এরপরে আকার মানে তার, হ মানে তার, তারের লাইন থেকে মিলাবেন। এরপরে পায়ে ধরেছে মানে মূর্ধন্য হয়েছে। পূর্বাহ্ন, রেফ মানে বিদ্যুৎ, প ফ ব তার, আকার তার, হ তার, এরপরে মূর্ধন্য পায়ে ধরেছে। সায়াহ্ন, সায়াহ্ন বানানের মধ্যে বিদ্যুৎ আছে কোথাও? বীর মূর্ধন্য স বা কার কোনো সংক্ষিপ্ত রূপ এরকম কি কিছু আছে? না। তাহলে এখানে কোনো বিদ্যুৎ নাই। যেহেতু বিদ্যুৎ নাই তাহলে আমার তার দিয়ে কোনো আলো জ্বলবে না। মধ্যাহ্ন বানানের মধ্যে কি কোনো বিদ্যুৎ আছে? কোনো বিদ্যুৎ নেই। কিন্তু মধ্যাহ্ন বানানের মাঝে কোনো বিদ্যুৎ নাই, তাহলে এটাতেও কি হবে না? এটাতে কি হবে না বলুন? কোনো ধরনের কোনো আলো এটা জ্বলবে আলো না। জ্বলবে না। শেষ। হ্যাঁ, এখানেও কোনো আলো জ্বলবে না। এখানে এই জন্য মূর্ধন্য হয়নি। একজনের প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যখন এই লাইনটা বলেছেন বুট বইয়ের মধ্যে একটা বর্ণ অতিরিক্ত আছে, অন্তস্ন অ হ অনুসারের পরে একটা ব আছে, এই বটা দেখুন এটার ভিতরেও আছে, প ফ ব আছে কিনা? অবর্গীয় বর্ণ 5টা, এটা আমাদের ব আছে, এই জন্য আমি ব লিখি নাই, এই জন্য ব বাদ দিয়েছি। এটা আমাকে একজন প্রশ্ন করেছেন অলরেডি কমেন্টে, একজন না কয়েকজন করেছেন, তার মধ্যে তাসফিয়া রহমান শ্রাবণ মাবি, বাকিটা বোঝা যাচ্ছে না। তাসফিয়া রহমান, আপনি একটু হাত তুলবেন। তাসফিয়া রহমান, দ্রুত রেসপন্স করবেন। তাসফিয়া রহমান লাস্ট যে কমেন্ট করছেন এই বইয়ের বিষয়টা, বুট বইয়ের মধ্যে 9 10 বুট বইয়ের রি র আর স, এরপরে এই তিনটাকে হচ্ছে আপনি বিদ্যুৎ ধরেছেন। হ্যাঁ আর স্বরধ্বনি অন্তস্থ অ হ অনেশ্বর হ্যাঁ প বর্গ আর হলো ক বর্গের জি এই ধ্বনিগুলো, এগুলো হচ্ছে তার ধরেছেন। হ্যাঁ, স্যার আমার যদি আপনি বলুন, আপনি বুঝান, আপনি বোঝাতে চেষ্টা করেন, তাহলে তো হবে। এখন এই তো বিদ্যুৎ আর তার বুঝছেন, এখন সমস্যাটা আপনার কোথায়?
সমস্যাটা আপনি শব্দটা বুঝতেছেন না, এই রামায়ণটারে ফলো করেন, কোনটা বিদ্যুৎ কোনটা তার, আপনি বলুন। আপনাকে বলতে বলছি। র মানে বিদ্যুৎ, আকার মানে তার। র মানে বিদ্যুৎ, আকার মানে তার। ম মানে বিদ্যুৎ, প ফ ম, প ফ ব ভ ম, আকার মানে তার, অন্তঃ ন মানে তার। বিদ্যুতের পরে তারের বর্ণের সিরিয়াল ঠিক থাকলে সেটা কি হবে? মূর্ধন্য হবে। শেষ। এখন আসুন, কয়েকটা শব্দ আছে যেখানে নিয়ম ছাড়া এমনি এমনি মূর্ধন্য হবে, তাকে বলে স্বভাবতই মূর্ধন্য। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনে বিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীত মণি, স্থানগুণ পূর্ণ বেনি, ফণি অনু বিপণী কণিকা। এরপরে লাইনটা এখানে উঠাই নাই। আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ কোন ভানপনা সাম, ত্রিক্কণ নিক্কণ তুন, কফনি বণিক গুণ, গণনা পিনাকপন্নবান। এই কবিতাটা মুখস্থ করবেন, 9-10 বোর্ড বই আছে, আপনাদের লেকচার শিটে আছে, মুখস্থ করতেই হবে। আগামী ক্লাসে এসে আমি 2-4-10 জনকে জিজ্ঞাসা করবো, এই কবিতাটা মুখস্থ বলতে হবে। গুড। যারা ভালো পারেন ভালো, যারা না পারেন মুখস্থ করে নেবেন। সত্যবিধান। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স লেখার নিয়মকে বলা হয় সত্যবিধান। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স লেখার নিয়মকে সত্যবিধান বলে। ঠান্ডা মাথায় সবাই একবার পড়ুন, একজনের জোরে বলুন আর বাকিরা পড়ুন। বন্দনা, জোরে বলুন। কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? উদাহরণ দেখা দরকার নেই, খালি শুধু লাইনগুলো পড়ুন। জি স্যার। জি। 1 নম্বর, স্বরীয় স্বরিয়া ভিন্ন অন্য সকল স্বরধ্বনির পর মূর্ধন্য স হয়, যেমন ভবিষ্যৎ, মুমূর্ষ, চক্ষুষ্মান, চিকিৎসা। হুম। 2, উদাহরণ ইকারান্ত। দরকার নাই, খালি এখন নিয়মগুলো পড়ুন, উদাহরণ বলবেন না। আচ্ছা 2, ঠিক আছে। ইকারান্ত। ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়। 3 নম্বর, ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়। হুম। 4, রি ও রেফ এর পরে মূর্ধন্য স হয়। 1, স্বরবর্ণ অ আ ভিন্ন অন্য সকল স্বরধ্বনি। স্বরধ্বনি আছে 11টা, তার মধ্যে থেকে 2টা বাদ দিবেন, থাকবে 9টা। এই 9টা স্বরধ্বনির পরে সবসময় মূর্ধন্য স হয়। উষা, উষা বানানে মূর্ধন্য স কেন? দীর্ঘ উ আছে, অ আ ছাড়া একটা স্বরবর্ণ। ঈশান, ঈশান একটা কোণের নাম। ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। অ আ ছাড়া একটা স্বরবর্ণ আছে দীর্ঘই, তাই মূর্ধন্য স। এসন, অ আ ছাড়া একটা স্বরবর্ণ আছে এ, তাই এরপরে মূর্ধন্য স। এরপরে কি আছেন? ঔষধ, অ আ ছাড়া একটা স্বরবর্ণ আছে ঔ, এরপরে মূর্ধন্য স। দীর্ঘকারের পরে মূর্ধন্য স। হ্রস্বকারের পরে মূর্ধন্য স। হ্রস্বইকারের পরে মূর্ধন্য স। এরপরে কি আছে? দীর্ঘ ইকারের পরে মূর্ধন্য স। শেষ। তার মানে অ আ ছাড়া বাকি যে 9টা স্বরবর্ণ আছে, এই 9টা স্বরবর্ণ পূর্ণরূপ নিয়ে আসুক আর সংক্ষিপ্ত রূপ কার আসুক, তাহলে সেটার পরে মূর্ধন্য স হবে। অ আ ছাড়া বাকি সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। অ আ ছাড়া বাকি সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। মূর্ধন্য স হবে। শেষ। তাহলে দেখুন, পরিষ্কার, পরি, এর পরে কি আছে? ই আছে, পরি, অ আ ছাড়া, তাই পরিষ্কার বানানটা কি হবে? মূর্ধন্য স হবে। মূর্ধন্য স হবে। আবিষ্কার, আবি, ই আছে, তাহলে আবিষ্কার বানানে কি হবে? মূর্ধন্য স হবে। কিন্তু যখন আমি পুরস্কার শব্দটা লিখবো, পুর, ভিতরে কি আছে? একটা অ। অ থাকলে কি মূর্ধন্য স হবে নাকি হবে না? হবে না, হবে না এই, স্যার, অ হবে আ না স্যার। ছাড়া মূর্ধন্য স হয়, তাহলে অ আ থাকলে কি মূর্ধন্য স হবে? না স্যার, অ আ থাকলে মূর্ধন্য স হবে না। অ আ থাকলে মূর্ধন্য স হবে না। অ হবে না। আ ছাড়া বাকিগুলোর পর মূর্ধন্য স হবে। অ আ থাকলে মূর্ধন্য স হবে না। অ আ থাকলে মূর্ধন্য স হবে না, খাইরুন নাহার। অ আ থাকলে মূর্ধন্য স হবে না, আনমিউটে চাপ দেন। তাহলে বাকি 9টা স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। ও ছাড়া। খাইরুন নাহার, আপনি কি ইবতেদায়ী শিক্ষক হিসেবে কর্মরত আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? জি ভালো আছে। আপনি কি কর্মরত আছেন এখন? জি আছি কোথায়? নবীগঞ্জ। আচ্ছা, এই যে গতকালকে যে আন্দোলনটা হলো, এটার সাথে সম্পৃক্ত নাকি সরাসরি আলিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত? আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী সেকশন কোনটা? কালকে যে আন্দোলন হয়েছে মাদ্রাসার সাথে সম্পৃক্ত। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। এটা সরকারের ভুল ডিসিশন, এরকম ডিসিশন নিতে পারে না। কালকে এরা খেয়ে না খেয়ে অ, ভিতরে আপনার এখানে সাউন্ড হয় পুর, ভিতরে কি আছে? হ্যাঁ, কথা বলবেন। পুর, ভিতরে কি আছে? অ। অ যদি থাকে তাহলে মূর্ধন্য স হবে না, দন্তাস। তাহলে দেখুন, তিরস্কার, তীর, ও আছে, তাহলে কি হবে? দন্তাস। তিরস্কার বানানে নমস্কার, ন ম, ও আছে, তাহলে কি হবে? দন্তাস হবে, নমস্কার।
এখন আসুন 2 রস্যইকারান্ত এবং রস্যউকারান্ত উপসর্গের পর মূর্ধন্য হবে। এটা হচ্ছে একটা উপসর্গ রস্যউকার যুক্ত, এটা হচ্ছে একটা উপসর্গ রস্যইকার যুক্ত। আগামী ক্লাসে উপসর্গ সব মুখস্থ করাবো। এরপরে সম লিখতে আমরা সারা জীবন দন্তাস্ব দিয়ে সম লিখি, দন্তাস্ব সম সম, কিন্তু রস্যইকার যুক্ত উপসর্গের পরে বা রস্যইকার যুক্ত উপসর্গের পরে কখনোই দন্তাস্ব হবে না। বলুন কি হবে না? কখনোই দন্তাস্ব হবে না। তাহলে হবে সুষম বিষম। খুব খেয়াল করুন, বি একটা রস্যইকার যুক্ত উপসর্গ, এরপরে এই সময়টাকে ডাকলেই সে আর এই সম হয় না, কি হয়ে যায়? মূর্ধন্য স। রস্যইকার যুক্ত উপসর্গের পরে মূর্ধন্য স হবে। তাহলে কি হলো? আপনি এখন যে ড্রেস পরে বসে আছেন, আপনারা ভাইবা দিতে বললে এই ড্রেস পরে ভাইবা দিবেন নাকি ফর্মাল ড্রেস পরে ভাইবা দিবেন? ফর্মাল তো এরকম রস্যই বা রস্যইকার যুক্ত উপসর্গের সাথে দন্তাস্ব বা তালিবাস্ব যুক্ত হয় না, সবসময় মূর্ধন্য স হবে। হয় অভি রস্যইকার যুক্ত উপসর্গ, এরপরে মূর্ধন্য স। অনু রস্যইকার যুক্ত উপসর্গ। দেখুন সঙ্গে বানান সবসময় সারা জীবন দন্তাস্ব দিয়ে লিখি সঙ্গে, কিন্তু এখানে মূর্ধন্য স হয়েছে। প্রতি রস্যইকার যুক্ত উপসর্গ, এরপরে মূর্ধন্য স হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। না পারলে রেকর্ড ক্লাসটা দুইবার করে দেখবেন যারা বুঝতে সমস্যা হয়। 3 ট বর্গীয় ধ্বনি বলতে এখানে 2টা শব্দ আসবে, ট এবং থ। এর সাথে যুক্ত হলে মূর্ধন্য স। ট এর সাথে যুক্ত হয়েছে তাই মূর্ধন্য স। থ এর সাথে যুক্ত হয়েছে তাই মূর্ধন্য স। ট ও ঠ এর সাথে যুক্ত হলে সেটা মূর্ধন্য স হবে। রি ও রেফ এর পর মূর্ধন্য স হয়। রিতে হচ্ছে কি? ঋষি, রি এর পরে মূর্ধন্য স, রিকারের পরে মূর্ধন্য স, রেফের পরে মূর্ধন্য স। 4টা নিয়ম বুঝছেন কিনা? একজনে বুঝাবেন, আর বাকি সবাই খেয়াল করুন। একজন এই 4টা নিয়ম পড়ুন। কে পারবেন? হ্যাঁ, কে পারবেন? ওয়া ওয়া ভিন্ন অন্য স্বরধ্বনির পরে মূর্ধন্য স বসে। হ্যাঁ, স্যার উদাহরণ সহ বলবো? না উদাহরণ দরকার নাই, নিয়মগুলো বলুন। আর রস্যইকারান্ত ও রস্যউকারান্ত মানে রস্যই রস্যউ ছাড়া, মানে কোনো বর্ণের সাথে যুক্ত থাকলে রস্যইকার যুক্ত থাকলে তখন ওই বর্ণের পরে মূর্ধন্য স হয়, উপসর্গের পরে মূর্ধন্য স হয়। আর এরপর টবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স হয়, টবর্গীয় ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এগুলার পরে মূর্ধন্য স যুক্ত হয়। আর রসারি ও রেফের পরে মূর্ধন্য স হয়। রসারি যেমন রসারি রসারি রেফ, তারপরে আহ উম, মানে রসারি 3 স্বর্ণ রু এর পরে মূর্ধন্য স হয়, মানে রসারি রেফ আর র, এগুলোর পরে মূর্ধন্য স হয়। কাজ করে না, 2টা ক্ষেত্রে কাজ করবে না। নত্য এবং সত্যবিধান 2টা ক্ষেত্রে কাজ করবে না। দেখুন, তো স্বভাবতই কিছু আছে এমনি এমনি মূর্ধন্য স হয়, এটা মুখস্থ করবেন। 2টা ক্ষেত্রে নত্য সত্যবিধান কাজ করে না। এক ক্রিয়াবাচক শব্দে আপনি কাজটি করেন, র এর পরে আসছে, তাও মূর্ধন্য হবে না। র র এর পরে আসছে কারণ এটা ক্রিয়া। আপনি অমুককে রহিমকে মারেন, র এর পরে আসছে, তাও মূর্ধন্য হবে না। তুই মারিস, তুই করিস, হ্যাঁ তুই মারিস, র এর পরে আসছে, তাও মূর্ধন্য স হবে না। তুই কাজটি করিস, র এর পরে আসছে, তাও মূর্ধন্য স হবে না। কেন? ক্রিয়াবাচক শব্দ। ক্রিয়াবাচক শব্দে নত্য বিধান হয় না, সত্য বিধান হয় না। বিদেশি শব্দে নত্য সত্য বিধান হয় না। কোরআন আরবি শব্দ, র এর পরে আসছে, তাও মূর্ধন্য হবে না। ইরান ফার্সি শব্দ, র এর পরে আসছে, তাও মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। এরপরে আসুন, মাস্টার ইংরেজি শব্দ, শিক্ষক, ট এর সাথে যুক্ত হয়েছে, তাও হবে না। স্টেশন স্টেশন ট এর সাথে যুক্ত হয়েছে স, তাও মূর্ধন্য স হবে না, কারণ এগুলো বিদেশি শব্দ। প্রথমেই বলে দিয়েছিলাম যে নত্য সত্যবিধান একটা ভাষার ক্ষেত্রে প্রযোজ্য, সেটার নাম হচ্ছে তৎসম বা সংস্কৃত। এখন আসুন, তৎসম বা সংস্কৃত যাদের বিশেষ প্রয়োজন ওনারা লিভ নেবেন, সমস্যা নেই, রেকর্ড ক্লাস দেখে নেবেন, প্রিন্স সহ বাকি যারা বলছেন। এখন আসুন, এখন যদি আপনি মনে করেন কেন হবে, কেন হবে না, কেমনে বুঝবো? আগে বুঝতে হবে এটা তৎসম শব্দ কিনা, পড়ালেখা করলেই বুঝতে পারবেন। এখন আপনি একটা ছেলে, আপনি বিয়ে করলে একটা মেয়েকে বিয়ে করবেন, অথবা আপনি একটা মেয়ে বিয়ে করলে একটা ছেলেকে বিয়ে করবেন। তাই বলে আপনার ঘরেই আপনার যে সহোদর ভাই বা বোন আছে, নিজের ভাই বা বোনকে কি বিয়ে করতে পারবেন? না। কেন? এটা বিধান, এটাই হচ্ছে বিধান। আপনি আরেক বেটার বোনকে বিয়ে করেছেন, আপনি আরেক বেটির ভাইকে বিয়ে করেছেন, নিজের ঘরে একটা ভাই একটা বোন আছে, কিন্তু আপনি বিয়ে করতে পারবেন না। এটার নামই হচ্ছে বিধান। এটাও হচ্ছে নত্য বিধান, যে বিদেশি শব্দে নত্য এবং সত্য বিধান কাজ করে না। শুধু তৎসম শব্দ খুঁজে খুঁজে বের করে পড়তে পড়তে এটা ক্লিয়ার হবে। স্বভাবতই মূর্ধন্য হচ্ছে যেটা কোনো কারণ ছাড়া এমনি এমনি মূর্ধন্য হয়েছে, তার কোনো কারণ নাই মূর্ধন্য হওয়ার, তারপরেও হয়েছে।
সেটা হচ্ছে নত্য বিধানের এরকম অনেক শব্দ আছে, কারণ ছাড়া এমনি হয়, সেটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য। চলুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি, শব্দ প্রকরণ। এই ক্লাসটা 50% আপনাকে মুখস্থ করতে হবে, আর 50% আমি বুঝাবো। 50% মুখস্থ করবেন। শব্দ প্রকরণ। শব্দ প্রথমত 3 প্রকার: উৎসগতভাবে শব্দ, গঠনগতভাবে শব্দ, অর্থগতভাবে শব্দ। উৎসগতভাবে শব্দ 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। বিদেশি। তৎসমের সংজ্ঞা কেউ বলতে পারবেন? চন্দ্র। না, সংজ্ঞাটা কেউ বলতে পারবেন? যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় আসছে সরাসরি বাংলা তাকে ভাষায় বলে এসেছে তৎসম। শব্দ তৎ বলা মানে হয়। তার, সম মানে সমান। তৎসম মানে তার সমান, মানে সংস্কৃতের সমান। সংস্কৃত সমান। থেকে যে সকল শব্দ বাংলায় আসছে, হুবহু আসছে, কোনো পরিবর্তন হয় নাই, তাকে বলে হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ। যদি একটু পরিবর্তন হয় তার নাম অর্ধ তৎসম। চন্দকে অর্ধ তৎসমে বলে চন্দ, সর্পকে বলে সপ্প, হস্তকে বলে হত্থ, মাতাকে বলে মা আ। এখন আসুন তদ্ভব। তৎসম থেকে একটু পরিবর্তন হলে অর্ধ তৎসম, অর্ধ তৎসম থেকে আরেকবার পরিবর্তন হলে, 2বার পরিবর্তন হলে তাকে বলে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ। তদ্ভব: চন্দ্র, চন্দ, চাঁদ, সর্প, সপ্প, সাপ। আমরা কি বলি, সাপে কামড় দেয় না সর্প কামড় দেয়? সাপে। সাপে কামড় দেয়। তোমার হস্তটা দাও নাকি হাতটা দাও? হাত দাও। দাও। তোমার মাতাকে ডাকো নাকি তোমার মাকে ডাকো? মাকে মাকে ডাকো। ডাকো। চলো চন্দ্র দেখি নাকি চলো চাঁদ দেখি, কোনটা বলি? চাঁদ চাঁদ- দেখি। চাঁদ বলুন দেখি। কোনটা? চাঁদ দেখি, চলো চাঁদ দেখি। তাহলে আমরা যেটা ব্যবহার করি এগুলো তদ্ভব। তদ্ভবের অপর নাম হচ্ছে বাংলা। খাঁটি বাংলা। বলুন তদ্ভবের অপর নাম কি? খাঁটি বাংলা। বাংলায় ব্যবহৃত শব্দের সবচেয়ে বেশি শব্দ হচ্ছে তদ্ভব, 60% শব্দ তদ্ভব। এগুলো মুখস্থ রাখতে হবে। প্রাচীনকালে এই অঞ্চলে যে সমস্ত মানুষ ছিল, নিগ্রো, কালো, আর্যরা আসার আগে যারা এখানে ছিল অনার্য, তাদের ভাষাকে বলে দেশি। আচ্ছা একটু বলেন তো, আমাকে দেখতে আপনার কি মনে হয়? আমি কি শ্বেতাঙ্গ নাকি কৃষ্ণাঙ্গ? শঙ্কর। বাকিরা বলবেন, আমি কি শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ? দেখি আপনাদের ফিলিংসটা কি। হ্যাঁ, পাম দিয়েন না, পাম দিয়েন না। হ্যাঁ শঙ্কর স্যার। হ্যাঁ, কি মনে হচ্ছে? হ্যাঁ, পাম দিয়েন না। একজন লিখছেন শ্যামলা, আমি কি শ্যামলা অপশন দিয়েছি? হ্যাঁ, কে শ্যামলা লিখছেন? তৃষা, অনেকেই লিখছেন। আমি কি অপশন দিয়েছি শঙ্কর? শ্যামলা অপশন দিয়েছি? আমি বলছি আমি শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ? পাম দিবেন না। হ্যাঁ, একটাও না স্যার। একটাও না, এটা ঠিক। তাহলে কি আমি? মিশ্র। আমরা শ্বেতাঙ্গ না? আমি তো দূরে থাক, আমার ক্লাসে কেউই নাই শ্বেতাঙ্গ। হ্যাঁ, আমার ক্লাসে কেউই শ্বেতাঙ্গ নাই, আমার ক্লাসে কেউই কৃষ্ণাঙ্গ নাই। একজন লিখছেন স্যার আপনি কালো। জি না, আমি কালো না। হ্যাঁ, কালো? সাহস কত বড়, কালো? স্যার আপনি শ্যামলা। হ্যাঁ, এই শ্যামলা বলবেন না, স্যার, শ্যামলা বলতে কোনো শব্দ আপনি নাই। কালো হলে আপনাকে দেখতে পেতাম না ওখানে স্যার। হ্যাঁ, আপনি কালো হলে শুধু কালোই দেখাতো স্যার। আমি এটা বলছি না, পাম দিবেন না, আমি আগেই বলছি পাম দেওয়া যাবে না। আপনাকে জাস্ট, সংমিশ্রণ। জি মিশ্র আমরা। আপনার আমার বাবা, দাদা, দাদার দাদা, 5,500 বছর আগে যারা এই অঞ্চলে বাস করতো, সবাই ছিল কাল্লা, কাল্লার ঘরের কাল্লা, নিগ্রো। এদের দিকে তাকালে 10 হাত দূর থেকে শুধু চোখের পুতুলি দুটা সাদা, এটা দেখা যায়। হিহি 32টা সাদা, এটা দেখা যেত। কোনটা নাক, কোনটা ঠোঁট, কোনটা চোয়াল, কিচ্ছু দেখা যেত না। 10 হাত দূর থেকে বুঝতেই পারতেন না আসলে কোনটা ঠোঁট, কোনটা চোয়াল, কোনটা নাক, বোঝাই যায় না। এরা হচ্ছে নিগ্রো, কালো। পরবর্তীতে সভ্যতায় উন্নততর পৌষ্টিক এবং দ্রাবিড়রা আসার পরে, তাদের সাথে আমাদের এই অঞ্চলের মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে, মা এবং বাবার জিন পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এই পৃথিবীতে যে জাতির জন্ম হয়েছে সেটার নাম হচ্ছে শঙ্কর। আপনার কাছে আমার প্রশ্ন, সবার কাছেই, আপনি দেখতে কার মতো ফ্যামিলিতে, পারিবারিক ভাবে? মায়ের মতো না বাবার মতো? মাতৃ না পিতৃবংশীয়, কার মতো মনে হয় আপনার কাছে? মায়ের কমেন্টে মতো। লিখবেন। আপনারা সবাইকে বলছি, কমেন্টে লিখবেন আপনি কার মতো, হয়তো মা অথবা বাবা অথবা অন্য কেউ। হুম। আপনাকে উত্তর দিতেই হবে, এইগুলো ভাইবার প্রশ্ন, আপনি অবান্তর মনে করবেন না। ভাইবাতে ঢুকলে বাকিরা বুঝতে পারবেন যে ভাই আহামরি কিচ্ছু প্রশ্ন করে না। আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি মা বাবা, যে কয়জন পেয়েছি। একজন লিখছেন ফুফির মতো, ফুফি মানে বাবা, ফুফি মানে বাবা।
বাবার মতো, মায়ের মতো। ওকে, সবই ম্যাক্সিমাম মা বাবার মতো, কেউ মা কেউ বাবা। একজন লিখছেন মামার মতো, কে? ইউনুস আলী। হ্যাঁ, মামার মতো হতে পারেন, মামা মানে মা, মামার চেহারা আসছে মা থেকে। আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলছি, আমি আমার ছোট মামার সাথে একদিন তার হলে গিয়েছিলাম। আমার ছোট মামা পড়ালেখা করছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বছর ভর্তি হয়েছি সেই বছর মামার সাথে তাদের একটা রিইউনিয়ন ছিল। তখন উনি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন তৎকালীন সময়, এখন হচ্ছেন এই সিনিয়র এখন কি উনি, ভুলে গেছি, এখন তো মেবি উনি সিনিয়র প্রিন্সিপাল, সরি ম্যানেজার। এখন আসুন, যেটা বলতে চাচ্ছিলাম, সবাই আমাকে জিজ্ঞেস করে ওনার নাম আজমল, তুমি কি আজমলের ছোট ভাই? কি একটা বিপদ। হ্যালো, না ভাগিনা। আচ্ছা, ও আচ্ছা, তোমার নাম অমুক, তুমি কি রাবিতে চান্স পেয়েছো? হ্যাঁ। আচ্ছা, ওই যে বিষয়টা, সবাই যে কয়জন আমার সাথে দেখা হয়েছে ওই দিন, সবাই বললো তুমি কি অমুকের ছোট ভাই, তুমি কি ছোট ভাই? কারণ চেহারার মধ্যে 90% মিল আছে। আর দুইজনে মামা ভাগ্না, এক কালার প্যান্ট, এক কালার শার্ট, এক কালার ব্লেজার পরে গিয়েছি। বুঝা বড় মুশকিল যে আসলে কে দুইজনের উচ্চতা সমান। আর আমি সেই ছোটবেলা থেকে মোটা সোটা, এই যার কারণে বোঝার কোনো উপায় নাই বয়স কত এটা আমার বোঝা যায় না। আপনি আজকে থেকে 10 বছর আগের ছবি দেখলেও আপনি বুঝতে পারবেন না এটা কি আসলে 10 বছর নাকি 2 বছর। কারণ বডি স্ট্রাকচার অনেকটা এরকম, সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত। মিল থাকবেই, স্বাভাবিক। মিল না থাকলেই তো ঝামেলা। যদি কারোর সাথে মিল না থাকে, একজন লিখছেন আমি কারো মতো না। হ্যাঁ, আর কারো মতো না। এই রাইহান, আপনি কারো মতো না মানে আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, কারো মতো অবশ্যই নাহলে কারো মতো, কিন্তু সে নাহলে জানে আপনি না। দাদার মতো, নাহলে দাদার বাপের মতো, নাহলে দাদার 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 মতো। ওরা মারা গেছে দেখেন নাই? হ্যাঁ, আমি আমার ছোট ফুফুর মতো সন্তা ইসলাম, হ্যাঁ হবে, হয়তো পিতৃ বা মাতৃবংশে দেখছেন জেনেটিক্যালি। একজন লিখছেন নানার মতো, হতেই পারেন, অসম্ভব কিছু না, কারণ আপনার জিন তো আসছে এখান থেকে, নানা থেকে মা, মা থেকে এখানে। আচ্ছা, এখন আসুন, মা অথবা বাবার মতো যেটাই হোক হবেন। ওই যে দেখুন, আপনি যেমন আপনার মা এবং বাবার মতো, ওই যে কালো আর ফর্সা ছেলেরা বিয়ে করেছে, তাদের সন্তান হয়েছে মিশ্র। এই মিশ্র জাতি হচ্ছে আমরা, বুঝছেন? পাম দিয়েন না। একজন বলে কালো, একজন বলেন শ্যামলা, একজন শ্বেতাঙ্গ লিখছেন, কেউ কৃষ্ণাঙ্গ লিখছেন। হ্যাঁ, এত কালোর কালো না যে আমি কৃষ্ণাঙ্গ, এত সুন্দরের সুন্দর না যে আমি শ্বেতাঙ্গ। আসলে আমরা হচ্ছে মিশ্র। প্রাচীনকালে যারা বাস করতো তারা সবাই ছিল কালো, কালোর ঘরের কালো। তাদের ভাষাকে বলে দেশি ভাষা। বোর্ড বই থেকে, শীট থেকে মুখস্থ করবেন। বিভিন্ন সময় বিভিন্ন বিদেশিরা এই অঞ্চলে আসছে, তাদের ভাষাকে বলে বিদেশি ভাষা। এটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে। এখানে আমার কোনো ক্রেডিট নাই। লেকচার শিটে অনেকগুলো গল্প আকারে দেওয়া আছে মুখস্থ করার কৌশল। আমার কাজ শুধু বোঝানো। অর্ধ তৎসম যখন পড়বেন তখন এর তৎসমটা পড়ে নেবেন। এটা অর্ধ শ্রাদ্ধ, তৎসম হলে তার তৎসমটা জ্যোৎস্না, কি? জ্যোৎস্না, জ্যোৎস্না, বানানটা শ্রাদ্ধ, এটা, শ্রাদ্ধ, জি, এটা হবে কি? শ্রাদ্ধ। গিন্নি, গৃহিণী, গৃহিণী। এরপর এটা কি হবে? বৈষ্ণব, মুর্শিদ, জি, এটা কি বৈষ্ণব, হবে? বৈষ্ণব, বৈষ্ণব, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণব, বৈষ্ণব হবে। বৈষ্ণব। বৈষ্ণব থেকে আসছে বৈষ্ণব, বৈষ্ণব। এখন বৈষ্ণব। আসুন, এই ঠিক মেয়েরা বলেন তো, ঠিক। গৃহিণী কাকে বলে? যারা গৃহ কাজে নিয়োজিত তাদেরকে গৃহিণী বলে। কি করে? যে গৃহে, কাজ করে, গৃহ কাজে হ্যাঁ গৃহে নিয়োজিত। কাজ করে। আমার বাসায় একটা কাজের লোক আছে, বউ আছে, উনি কি আমার গৃহিণী? পিটাই আমার ঝাড়ু দিয়ে বাসা থেকে বের করে। এরপরে যারা স্বামীর গৃহে কাজ করে, এই স্বামীর গৃহে কাজ করে, এটা করতে হবে। স্বামীর গৃহে সংসারের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, খালি শুধু কাজ করলেই হবে না। এখন না, মেয়েদের কাছে আমার প্রশ্ন, এখানে যারা মেয়েরা আছেন, আপুরা, আপনি ধরেন বিয়ে করেছেন অথবা করবেন, বিয়ে করার পর চাকরি হয়েছে, এখন আপনি কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? আপনি একজন গৃহিণী নাকি চাকরিজীবী? অথবা তখন চাকরিজীবী। আপনি কি গৃহিণী থাকতে চান কিনা চাকরি হওয়ার পরেও? কমেন্টে লিখবেন, মুখে বলা যাবে না, হ্যাঁ, কোনো মতে অবশ্যই। মুখে বলা যাবে না। জি না, বলা যাবে না। বলছি, আপনার চাকরি হওয়ার পরে আপনি কি গৃহিণী থাকতে চান, নাকি আপনি আপনার স্ট্যাটাস কি দিবেন যে আমি চাকরিজীবী? আমি শুধু মেয়েদেরকে বলছি, মেরিট হন আর আনমেরিট হন, আপনি যেটাই হন না কেন আপনাকে কমেন্ট করতে হবে। আমি দেখতে চাই যে এখানে কি উত্তর। এটা ভাইবা প্রশ্ন যে আপনার নাম কি অমুক, হ্যাঁ আপনি তো মেরিট, জি স্যার মেরিট। এখন কি আপনার চাকরি হলে আপনি তো হাউস ওয়াইফ থাকবেন না, বা আপনি কি হাউস ওয়াইফ থাকতে চান কিনা? আপনার স্ট্যাটাস কি? আমি চাকরিজীবী নাকি আমি গৃহিণী? এটা প্রশ্ন ভাইবার জন্য। অধিকাংশ লিখছেন আমি গৃহিণী থাকতে চাই না, অনেকে লিখছেন চাকরিজীবী চাই। গৃহিণী থাকতে চান কিনা চাকরি হওয়ার পরেও আপনি? আমি আপনাকে মুখের প্রশ্ন নেব না, কমেন্টে লিখবেন, কমেন্টে লিখবেন। আমি বলছি, অবশ্যই।
একজন লিখছেন স্বামীর পরিচয় থাকবে, এটা স্বাভাবিক। আপনার স্বামীর পরিচয় বাদ দেওয়ার কোনো উপায় পৃথিবীতে সৃষ্টিকর্তা দেয় নাই, কোনো ধর্মে কোনো উপায় দেয় নাই। স্বামীর পরিচয় বাদ দেওয়ার কোনো পরিচয়, কোনো উপায় পৃথিবীতে স্রষ্টা আপনাকে দেয় নাই, আপনি যে ধর্ম বিশ্বাস করেন। স্বামীর পরিচয়ে থাকতে চাই, অবশ্যই স্বামীর পরিচয়ে থাকতে হবে। আপনি যত বড় অফিসার হন আর যাই কিছু করেন না কেন, পারিবারিক জীবনে আপনাকে স্বামীর পরিচয়ই দিতে হবে। আপনাকে স্বামীর গুরুস্থানেই দাফন করা হবে। একটা বিবাহিত মেয়েকে কখনোই বাপের বাড়িতে দাফন করা যাবে না বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, এমনকি স্বামীর অনুমতি ছাড়া। স্বামী, একটা মেয়ে বিয়ে হওয়ার 1 মিনিট পরে যদি মারা যায়, সে তার স্বামীকে চিনলও না, জানলও না, তাও তার দাফন কাফন সৎকার সব বর্তাবে তার হাজবেন্ডের উপর। একজনকে পাইছি, হাউস ওয়াইফ থাকতে চায় না, গৃহিণী থাকতে চায় না। অনেকে লিখছেন দুইটা চাই, অনেকে লিখছেন চাই না। যারা লিখছেন চাই না, ওনারা কি আসলে বুঝে লিখছেন নাকি না বুঝে লিখছেন, আমি এই বিষয়টা বুঝতেছি না। একজন লিখছেন গৃহিণীও থাকবো চাকরিও করবো, গুড, ভালো। আহ আচ্ছা, এখন আসুন, আমি তো চাকরি করব স্বামীর পাশে দাঁড়াবো বলে, কিডা মহান মানুষ। ও, এটাই এটাই স্বাভাবিক না। আপনি চাকরি হওয়ার পর যদি মনে করেন যে না আমি পুরুষের প্রতিযোগী হয়ে গেছি, এটা ভুল। পুরুষের, একটা মেয়ে পুরুষের কোনো দিন কোনো কালে প্রতিযোগী হয় না, প্রতিযোগী হতে পারে না। সম্ভব না। একটা মেয়ে কখনোই একটা ছেলের, বিশেষ করে হাজবেন্ডের প্রতিযোগী হতে পারে না পৃথিবীতে, সে তার সহযোগী। কারণ আপনি যখন হাসপাতালে বেডে কাতরাবেন, পৃথিবীতে একটা পুরুষ যদি আপনাকে কোনো একটা অপারেশন করতে হয়, বুঝবেন একটা পুরুষ আপনার দায়ভার নেবে যে এই মেয়েটা মারা গেলে তার বিকল্প হিসেবে আপনার বাবাও, তখন একটা সিজার করতে গেলে আপনার বাবাও ওখানে স্বাক্ষর দিবে না যে রোগী মারা গেলে আমি দায়বদ্ধ না, ডাক্তার দায়বদ্ধ না। যখন আপনাকে পৃথিবীতে দুইটা পুরুষ শুধুমাত্র আপনার দায়ভার নেবে, একটা আপনার ছেলে সন্তান, আর একটা হচ্ছে আপনার হাজবেন্ড। ভাই বা এখানে বাবা তখন ইনএক্টিভ, এটা বুঝবেন তখন বিয়ের পরে, বিয়ের আগের কথা বলছি না, বিয়ের পরে। এই যারা বলছেন স্যার গৃহিণী থাকতে চাই না, ওনাদের প্রশ্ন, গৃহিণী হচ্ছে তাহলে কি আপনি আপনার স্বামীর আরেকটা বিয়ে করাবেন? আপনার চাকরি হওয়ার পরে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করাইয়া ঘরের মধ্যে একটা যত সতীন আনবেন, সতীন আইনা পরে দিলাম টাকা পয়সা মাতবরি সব দিয়ে দিবেন, আর আপনি পুতুল হয়ে বসে বসে খাবেন, তাই তো? এবার বলুন, আসলে আপনি বুঝে বলছেন, কথা বলবেন না, বুঝে উত্তর দিচ্ছেন নাকি না বুঝে উত্তর দিচ্ছেন বলুন। লিখছেন যে চাকরি হওয়ার পরে আর গৃহিণী থাকতে চায় না, জি না। এরকম মেয়ে পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই, যে চাকরি হওয়ার পরে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করাবে, বিয়ে করে তার সতীনকে ঘরে না, সতীনকে সব আর দায়ভার দিয়ে দিবে। চাকরির জন্য নির্দিষ্ট টাইম আছে, হ্যাঁ, দিনের মেয়েরা টাইম বলেন এটা কি সম্ভব? জি না স্যার, হ্যাঁ, গল্প করেন কেন, গল্প করেন কেন, নিজেরা নিজেরা বাসায় গল্প করছেন। মানে যদি তুমি ভর্তি নাও তাহলে তো আর নেওয়ার দরকার নেই। সকালে এলে তো সকালে না, সকালে তাহলে যারা উত্তরটা দিচ্ছেন ওরা কেমনে দিচ্ছেন? এটাই ভাইবার প্রশ্ন, উল্টাপাল্টা উত্তর দিচ্ছেন, ফেল। ভাইবা ফেল, ভাইবা মারাত্মক সেন্সিটিভ একটা বিষয়, এই জন্য বারবার বলছি ভাইবার কিছু বিষয় আমরা ক্লাসে আলোচনা করতেছি। এটা হচ্ছে তৎসম, কুৎসিত থেকে আসছে কুৎসিত। তাহলে অর্ধ তৎসম যখন পড়বেন তখনই হচ্ছে আপনি কি করবেন, আপনি অবশ্যই অবশ্যই তৎসমটা পড়ে নেবেন। তদ্ভব, দেশি শব্দ, দেশি মানে 2% শব্দ আছে দেশি, দেশি, এইগুলো দেশি। বিদেশি শব্দের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে ফার্সি শব্দ। ফার্সির মধ্যে আমরা সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার করি তার মধ্যে হচ্ছে নামাজ। আমাদের ধর্মীয় শব্দের মধ্যে হচ্ছে নামাজ যেমন একটা শব্দ, ফার্সি ভাষার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে নামাজ। এই নামাজটা হচ্ছে ফার্সি। এই ফার্সি শব্দের বাংলা কি, নামাজের বাংলা কি কমেন্টে লিখবেন, মুখে বলা যাবে না। নামাজের বাংলাটা কি হতে পারে এটা শুধু কমেন্টে লিখবেন, নামাজের বাংলা কি। জায়গায় খালি উপস্থিত হলেই হবে, অনেক শর্ত আছে নামাজের, ভিতরে আছে বাইরে আছে, হ্যাঁ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কেবলামুখী হওয়া, সব ঠিক আছে, উত্তর দিকে ইচ্ছে করে নামাজ পড়তে হবে না, অনেকগুলো শর্ত আছে। জি না, এমনি উপস্থিত হওয়া না। দেখছেন হাজিরা দেওয়া, হাজিরা দেওয়াই নামাজ না। নামাজের ড্রেস কোড আছে, নামাজের ড্রেস কোড আছে, নামাজের সিস্টেম আছে। কেউ অজু করলো না, নামাজ পড়লো, অপবিত্র অবস্থায় নামাজ হবে? হবে না। ভিতরে ফরজ আছে, বাইরে ফরজ আছে, আর কান না কান, এই সেই অনেক কাছে শর্ত আছে, খালি নামাজ পড়লেই হবে না। শর্ত সাপেক্ষে অনেক কিছু তপ করা যায়, ইবাদত করা। জি না, ডালিয়া সেজদা দেওয়ার নাম নামাজ না, সেজদা নামাজের একটা অংশ, সেজদা মানেই নামাজ না। নামাজের বাংলা কি? আত্মসমর্পণ করা, এটাও তৎসম শব্দ। মূর্ধন্য দিয়ে নত্যবিধান বসাইছেন, হ্যাঁ, কে লিখছেন এটা? মোহাম্মদ সাদমান। সাদমান লিখছেন আত্মসমর্পণ। আত্মসমর্পণের মধ্যে মূর্ধন্য আছে না? মূর্ধন্য কি তৎসম শব্দে হয় নাকি বাংলা শব্দে হয়? হ্যাঁ, প্রার্থনা, খুশি দিলাম, প্রার্থনা তৎসম শব্দ। নামাজের বাংলা কি? এবার নিজেরা প্রশ্ন করুন, আপনি কি আসলে নামাজ পড়েন কিনা? হ্যাঁ,
রবিউল ইসলাম খান, আপনারটা সঠিক, আপনি আগে ক্লাস করছেন। হাসমি, আপনারটা সঠিক, আপনি আগে ক্লাস করছেন। সাইদুর রহমানকে ধরি, হুজুর মানুষ। সাইদুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নামাজের বাংলা কি? স্যার আমি তো লিখছিলাম প্রার্থনা, এছাড়া তো আর কিছু মাথায় প্রার্থনা, আসে না। তৎক্ষণাৎ শব্দ। আপনি মাদ্রাসায় পড়ছেন না? জি স্যার। নামাজের অনেকগুলো অর্থ আছে। স্রষ্টার সাথে, আল্লাহর সাথে সম্পৃক্ত হলে একটা অর্থ, পশু পাখির সাথে সম্পৃক্ত হলে একটা অর্থ, ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হলে একটা অর্থ, নবী রাসূলদের সাথে সম্পৃক্ত হলে একটা অর্থ, মানুষের সাথে সম্পৃক্ত হলে একটা অর্থ। আপনারা যেটা ভাব লিখছেন সব ভাব ঠিক আছে। প্রার্থনা ঠিক আছে, আত্মসমর্পণ ঠিক আছে, ইবাদত ঠিক আছে, উপস্থিত হওয়া ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু একটা বাংলা বলেননি। দোয়া আরবি শব্দ, বাংলা হচ্ছে ডাকা। ডাক। অনেকগুলো ওয়ের মাধ্যমে ডাকতে হবে, খালি শুধু ডাকলেই হবে না। কখনো মাথা উঁচু করে, কখনো নিচু করে, কখনো শরীরের সবচেয়ে সবচাইতে এই সাউন্ড হচ্ছে সংবেদনশীল হয়ে ডাকতে হবে। যখন আপনি সেজদায় থাকেন, কেউ পিছন থেকে একটা বাচ্চাও যদি ধাক্কা দেয়, আপনি উল্টে পড়ে যাবেন। এমন সংবেদনশীল অবস্থায় আপনি ঘোষণা করেন আপনার স্রষ্টার সবচেয়ে বড় পবিত্রতার অংশগুলো। তখন কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে কি বলতেছে এটার অর্থই বুঝি না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, উচ্চারণ হইলে হইলো, না হইলে নাই, দাও দৌড়। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম, এটার অর্থটা কি জানি না। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াই, এর অর্থটা কি জানি না। রাব্বানা ওয়ালাকাল হামদ, এটার অর্থ কি জানি না। সিজদাতে গিয়েছি, যে কি বললাম আরবিতে এটার অর্থ জানি না, জানলেও মনে করি না, মনে করলেও মানি না। এটা হচ্ছে নামাজ, কিন্তু এটা উদ্দেশ্য না। আজান মানে মানুষকে নামাজের দিকে ডাকা, আর নামাজ মানে হচ্ছে মহান সৃষ্টিকর্তাকে ডাকা, আল্লাহকে ডাকা। আচ্ছা, এখন আসুন, আজান মানেও ডাকা। একটু আগে বললাম নামাজ শব্দের 5টা অর্থ আছে, এক এক জনের সাথে সম্পৃক্ত হলে এক একটা অর্থ। যারা মাদ্রাসায় পড়ছেন ওরা এটা ভালো করে বুঝবেন। এখন আসুন, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে ফার্সি ভাষার মধ্যে সবচাইতে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে নামাজ, এটা ফার্সি। রোজা, এটা ফার্সি। রোজার বাংলা কি? আপনার রোজার মাসে রোজার কোনোদিন বিকল্প শব্দ বলেন কিনা? তার আর কতক্ষণ ক্লাস আছে? কা- কাজ করতে হবে তো, তাই কে লিজামিন কাজ করা শুরু করে দেন। ক্লাস আপনাদের 2 ঘন্টা পিরিয়ড, 1 ঘন্টা 30 মিনিট সর্বনিম্ন, 1 ঘন্টা 45 থেকে 50 মিনিট সর্বোচ্চ। আরো 15-20 মিনিট সময় লাগবে আমার, 15 মিনিট। এখন আসুন, রোজা শব্দের অর্থ বিরত থাকা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদাবলী থেকে বিরত থাকার নাম রোজা। শুধু এটাই না, এখন ধরেন আমি আপনার কোনো কাজে, আমি আপনার বাসায় গিয়েছি, আপনার খুব গুরুত্বপূর্ণ কাজে আপনার বাসায় গিয়েছি। আপনি স্বভাবতই কি করবেন? স্যার 1 কাপ চা দিই। আমি বললাম না, আমি চা খাওয়া থেকে বিরত আছি। আপনি বলবেন কি, স্যার চিনি ছাড়া দিই। কেন? ওই যে আপনার স্বার্থে গিয়েছি তো, এই জন্য। আমার স্বার্থে গেলে তো কোনের স্যার আসছে, চিনি না, দরজা বন্ধ করে দাও। গিয়েছে আপনার সাথে। এইবার বললাম যে না, চিনি ছাড়াও বিরত আছি। স্যার তাহলে 1 গ্লাস পানি দেই, এটা দেই, সেটা দেই। আমি বারবার বলতেছি যে বিরত আছি, আপনি কিন্তু মানতেছেন না। কিন্তু প্রথমে যদি বলতাম যে আমি রোজা আছি, তাহলে আপনার কি সাহসে ধরবে যে চায়ের পরে আবার পানি দেই, চিনি ছাড়া দেই, বা এই টাইপের কোনো কিছু বলার সাহস আপনি পাবেন কিনা বলুন? রোজা শব্দ বললে আরুন, রূপক, স্যার, পাবেন? না স্যার। কখনোই না, কারণ রোজা শব্দটার অর্থ আমরা বুঝি, কিন্তু আমরা এটার অর্থ বুঝি না। এখন দেখুন, রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। রোজার মাসে কখনো বলে নেই এটা কিন্তু বিরত থাকার মাস, আমি কিন্তু আজকে সারাদিন বিরত আছি, এরকম কখনো বলি না, আমরা রোজা বলি। কারণ আমার প্রশ্ন হচ্ছে, মুসলিমদের সবচেয়ে বহুল ব্যবহৃত এই 2টা শব্দ ফার্সি ভাষার কেন ব্যবহার করি? আমরা চাইলে তো আরবিও বলতে পারতাম। কোরআনের মধ্যে সালাত শব্দটা বারবার আসে, দিনে প্রত্যেক দিন 5 বার নামাজের জন্য আজান দেই, এখানেও সালাত শব্দটা আমাদের মুয়াজ্জিন বলে। তাহলে আমরা মুসলিমরা, যারা মুসলিম তাদের কাছে আমার প্রশ্ন, যে আপনি কেন এই নামাজ শব্দটা বলেন, কেন সালাত শব্দটা প্রতিনিয়তই বলেন না? কেন বলেন না? এটার উত্তর দিবেন 145 জনের সবাই, যার যা মন চাই। আপনি একজন মুসলিম হিসাবে কেন আপনি সালাত শব্দটা বলেন না? আপনি চাইলে তো সালাত বলতে পারতেন। জি, যাদের কাজ আছে ওনারা লিভ নিতে পারেন আমার ক্লাস শেষের দিকে। যারা মুসলিম তাদের কাছে আমার প্রশ্ন, মিলন বলুন, নামাজের বাংলা কেন বলবেন আপনি, ফার্সি কেন বলবেন আপনি? তো আরবি বলেন না কেন? আপনি বাংলায় পড়ছেন, আপনি তো নামাজের বাংলা ঢাকা বলতে পারেন, তো ঢাকা তো বলেন না স্যার কেন? নামাজটা ফার্সি শব্দ হলো, এটা আমাদের বর্তমানে বাংলা ভাষায় প্রচলিত হয়ে গেছে, এখন দেশি শব্দ কেন হিসেবে আমরা। প্রচলিত হবে? কেন হবে? অন্য সব শব্দ প্রচলিত হয় নাই কেন? কেন হবে? স্যার নামাজটা এটা তো কেন প্রচলিত? আমার প্রশ্ন, আপনি যেহেতু মুসলিম, আমি যেহেতু মুসলিম, আমাদের কোরআনের মধ্যে বহুবার আসছে সালাত শব্দটি। মুয়াজ্জিন মুয়াজ্জিন সারাদিন আজানের মধ্যে সালাত শব্দ বলতেছে, নামাজ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, কালাম বলছেন, কেন হয়েছে? আমার প্রশ্ন রয়েছে আপনার কাছে এটা।
আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো বাস্তবতার জ্ঞান আছে, আপনি কেন নামাজ? আহ্বান করা স্যার, আহ্বান করা, হ্যাঁ, আহ্বান করা। আহ্বান তৎসম শব্দ, এই তৎসম বলবেন কেন আপনি? ওই যে আহ্বানের বাংলাটাই তো ডাকা। এখন আসুন, স্যার জন্ম থেকে শুনে অভ্যস্ত, কেন শুনছেন আমার প্রশ্নটা এটা। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে সম্রাট আকবর যখন মুসলেকা দিয়ে এই দিল্লি সালতানাতের মুঘল সাম্রাজ্যের ক্ষমতা দখল করে, তখন পারস্য সম্রাটের সহযোগিতায় তিনি এখানে ক্ষমতায় এসেছেন। তখন তিনি পারস্যের ভাষা ফার্সিকে রাজভাষা করে দিলে এই পার্সিয়ান শব্দগুলো আমাদের মুসলিম হিস্ট্রিতে, আমাদের মুসলিম কালচারের মধ্যে ঢুকে যায়। তখন তারা বলতো নামাজ, এই নামাজ ঢুকে গেছে, রোজা, এই রোজা ঢুকেছে। তখন অনেক মুরব্বীদেরকে দেখবেন তারা নবীকে বলে পয়গম্বর, পয়গম্বর অর্থ নবী, ফার্সি ভাষার শব্দ। এই ফার্সি ভাষা তখন এই উপমহাদেশের শিক্ষার প্রথম মাধ্যম ছিল। ওই যে আমাদের মাথার মধ্যে রোজা শব্দটা ঢুকেছে, নামাজ শব্দটা ঢুকেছে, এই শব্দটা এখনো আছে। আমরা মসজিদ বলি, কিন্তু আমরা রোজাকে তো আমরা সাওম বলতে পারি বা সিয়াম বলতে পারি, কিন্তু আমরা বলি না কেন? নামাজকে সালাত বলতে পারি, কিন্তু আমরা মুসলিমরা কেন বলি না? ওই যে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে কারা? ফরাসিরা। তাই আমাদের মাথায় সবচেয়ে, মুসলিমদের সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ আল্লাহ শব্দটা আরবি, এটা আরবি বলি। আল্লাহ শব্দটা আরবি, এটা আরবি বলি। এটার ফার্সি খোদা, খোদা আমরা খুব একটা বলি না। আগেকার মানুষ খোদা শব্দটাই বলতো। আল্লাহ শব্দের ফার্সি হচ্ছে খোদা। এখন আসেন, আমরা এটা বলি না, কিন্তু আমরা সবচেয়ে বহুল ব্যবহৃত আল্লাহ শব্দের পরে সেটাই হচ্ছে নামাজ। এই নামাজ শব্দটা কি করি? ফার্সি। অনেকে দেখবেন বলে রসুল, রসুল কিন্তু হচ্ছে ফার্সি শব্দ, রাসুল আরবি শব্দ, আর ফার্সিতে বলে রসুল বা পয়গম্বর। এখন আসুন, এগুলো আপনাকে একটু বুঝতে হবে, কোনটা কোন ভাষার শব্দ এটা মুখস্থ করবেন, এটা আপনার কাজ, আমার কাজ না। এখন আসুন, কোনটা কোন ভাষা এটা নিজেরা নিজেরা পড়ে নেবেন, লেকচার শিটে গল্প আকারে দেয়া আছে। এখন আমি যদি বলি আপনাকে, এই কাগজ কারা কারা খেয়েছেন জীবনে? কমেন্টে লিখবেন খেয়েছেন কিনা, কারা কারা এই কাগজটা খেয়েছেন। হুম, সবাই খেয়েছেন, এখন আর কি সাধু। এইবার পারলে নিজেরা প্রমাণ করেন এই কাগজ কোনোদিন খান নাই। নিজে না খেলেও নিজের বাপে খাওয়াইছে, মায়ে খাওয়াইছে, মামা চাচা খালা কেউ না কেউ জীবনে খাওয়াইছে। যে কাগজ চুষে চুষে খেতে হয় তার নাম চুষ কাগজ। এবার প্রমাণ করুন আমি নির্দোষ, আই কোনোদিন খাইনো। হ্যাঁ, এইবার প্রমাণ করুন পারলে। হ্যাঁ, এখন আসুন, এরকম অনেক শব্দ আছে যে শব্দের অর্থগুলো আমরা বাংলাটা আসলে জানি না। কেন এখন খান কেন? এখন কমেন্টে সবাই লিখতেছে খাচ্ছি, খাইছি, খাইছি স্যার, এখনো খাই, এটা কি না? ইউনুস আলী, কাগজের তৈরিটা, এটা বাংলা হচ্ছে চুষ কাগজ। চকলেট, চুইংগাম, রূপক কোনোদিন খান নাই তাই তো? জি স্যার, দুধে স্যার দেওয়া আমি তুলসী লিখেছি পাতা। খাইছি। হ্যাঁ, স্যার তাহলে আমি আগে তো কেমনে খাইছি বললেন যে লিখেছি, খাই নাই? কইছেন না, আমি হ্যাঁ, একবারও বলিনি স্যার, আমি এখনো একবারও খাই। বলিনি স্যার। হাসমি কোনোদিন খান নাই? খেয়েছি। পারলে স্যার আমার এবারে কাছে নিজেরে পুত এখনো তো পবিত্র আছে স্যার। ঘোষণা করেন, আমি এই চকলেট খাওয়া থেকে পুত পবিত্র আছি, সারা জীবন কোনোদিন খাই নাই। আমার টেবিলে একটা আছে স্যার এখনো। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আপনারা তো নাম বলতে পারেন না, ঘটনা নাকি? নাম বলতে পারেন না, তাহলে কি খান আপনারা? কাগজ খান। স্যার আমি 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 বলছি তো স্যার, আমি খাই চকলেট। আচ্ছা স্যার আমিও খাই, আমার ছেলেও খাই। বাবা, বাপ ছেলে দুজনে মিলে খাই। এখন আসুন, খাবেনই তো, খাবার জিনিস খাবেন স্বাভাবিক, কিন্তু আমি তো জানতে চাচ্ছি এটার অর্থটা কি। এখন আসুন, আপনার দরকার হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো নিজেরা পড়ে নেবেন। এরপরে আসুন হচ্ছে অর্থগতভাবে শব্দ তিন প্রকার: যৌগিক, রূঢ় বা রূঢ়ি, যুগরূঢ়। যৌগিক শব্দ হচ্ছে যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম। এক- উৎপত্তির সময় একটা শব্দ দ্বারা যে অর্থ বোঝাতো, এখনো যদি সেই অর্থ বোঝায় তাকে বলে হচ্ছে যৌগিক শব্দ। কর্তব্য মানে যা করা উচিত, আগেও বলতো এখনো বলি। বাবু আনা বাবুর বাপ, পড়ালেখা করে না, ঘুরে ফিরে কাজ করে না, আগেও বুঝতাম এখনো বুঝি। সংজ্ঞাটা পড়ুন। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% অমিল। উৎপত্তির সমান যা বোঝাতো এখন তা বোঝাবে না, 100% অমিল, কিচ্ছু বোঝাবে না, উল্টা বোঝাবে। তার নাম হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। হস্তি বলতে আমরা এখন বুঝি হাতিকে, একটা পশুকে, কিন্তু উৎপত্তির সময় বলা হতো হস্ত যোগ ইন, যার দুটা হাত আছে তাকে বলে হস্তি। এখন তো আপনার হাত আছে। এখন রূপক, আপনারা কেউ যদি বলে এই হস্তি এদিকে আসেন, কেমন লাগবে গো? পিঠা ধরে স্যার। পারলে একটা মাইরা দিবেন, এই বেটা এই, আমি কি হস্তি নাকি? আমি তো স্যার বলবো মুক্ত যখন ওদেরকে বলি। আপনার তো দুইটা হাত আছে না, হাত যার আছে তার নামই হস্তি। প্রাচীনকালে যার হাত আছে তারে হস্তি বলতো, আর এখন হাতিকে বুঝি। তাহলে মানুষ আর হাতি দুইটা কি এক না 100% ভিন্ন জিনিস? ভিন্ন স্যার।
মানুষ আর হাতি দুটা কি এক ব্যক্তি, এক জিনিস, এক বস্তু, নাকি 100% ভিন্ন? ভিন্ন স্যার, ভিন্ন, শুধু ভিন্ন না, 100% ভিন্ন। তাহলে এটার নাম 100% হচ্ছে কি ভিন্ন। রুঢ় বা রূঢ়ি শব্দ। এটা হচ্ছে কি 100% ভিন্ন, এটাকে বলে কি রুঢ় বা রূঢ়ি শব্দ। গবেষণা, আমি MA পাশ করে 3 বছরের আরেকটা কোর্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স মাস্টার শেষ করে এমফিল। এমফিলের কাজ হচ্ছে গবেষণা করা। আর এখানে বেটা বলতেছে গবেষণা মানে গুজুকেশনা, গরু হারায় গেলে গরু খোঁজা। উৎপত্তির সময় বলা হতো গরু হারায় গেলে হাম্বা হাম্বা বলে গরু খোঁজা। আর বর্তমান অর্থটা কি, আমরা কোনো কিছু নিয়ে গবেষণা করা, গভীরতম অর্থ অধ্যয়ন ও পর্যালোচনা। দুটা কি এক নাকি ভিন্ন? ভিন্ন, 100%। 100% ভিন্ন। হরিণ শব্দের অর্থ একটা প্রাণী, ব্যবহারিক অর্থ দেখতে খুব সুন্দর, কিউট। আমরা বলি না হরিণের চোখের মতো চোখ যে রমণীর, হরিণ চোখা। হ্যাঁ, এরপরে হরিণের নাভি থেকে পাই কস্তুরী। আপনা মাংসে হরিণা বৈরি, হরিণের মাংস খুব সুন্দর, হরিণ দেখতেও কিউট লাগে, হরিণ দেখতেও কিউট লাগে। এখন আসুন, আপনার সামনে দুইটা বাচ্চা রাখলাম, একটা হরিণের একটা বাঘের, কোনটারে হাত দিয়ে ধরতে মন চাইবে? হরিণ। আমি বাঘ চিড়িয়াখানায় ধরবো গিয়ে স্যার। দেখবেন মানুষ হরিণের বাচ্চারে হাত দিয়ে ধরতেছে, পাতা খাওয়াচ্ছে। বাঘের খাঁচার মধ্যে কেউ আঙ্গুলটা পর্যন্ত দেয় না, আর হরিণের গায়ে হাত দিচ্ছে, কানে হাত দিচ্ছে, পায়ে হাত দিচ্ছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা হরিণ দেখে খুব খুশি। যারা বাচ্চার মা বাবা আছেন এরা বুঝবেন, বাচ্চাদেরকে হরিণ দেখাইলে বাচ্চারা যে কি আনন্দিত হয়, নাচানাচি শুরু করবে আনন্দে। এখন আসুন, হরিণ শব্দটার অর্থ হচ্ছে যা হরণ করে। এখন দেখুন, হরিণ শব্দের অর্থটা হচ্ছে একজন লিখতেছে স্যার সবার বাচ্চাই সুন্দর, বাঘের বাচ্চা তো সুন্দরী, আঙ্গুলটা দিবেন আপনার, যে ভাই বাঘ আমার আঙ্গুল একটা কামড় দেও। হ্যাঁ, দিবেন কে? সুলতানা শারমিমা, বাঘের বাচ্চারে আপনার আঙ্গুলটা দিবেন? তো যদি দিতে চান চলেন আপনারা নিয়ে একটু বাঘের খাঁচার ভিতরে যাই। স্যার আমরা বাঘের সাথে খেলা করি স্যার, আমার বাসা সুন্দরবনের পাশে স্যার। ওইটা ভিন্ন কথা, ওটা ভিন্ন কথা। হ্যাঁ, আপনারটা ব্যতিক্রম, কিন্তু সবারটা তো এরকম না। এখন আসুন, তাহলে যেটা বলতে চাচ্ছি, উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক না। আর এই হরিণের ব্যবহারিক অর্থ কি জানেন? চুর, যে চুরি করে তার নাম হচ্ছে চুর। আমরা বলি না মনোহর, মনোহর মানে কি মন হরণ করেছে যে। আচ্ছা বলুন তো, আপনাদের কার কার মন কে হরণ করেছে? রূপক, আপনার মন কে হরণ করেছে? মনকেও হরণ করিনি স্যার। সত্য বলবেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন। মনে হয় এটা স্যার, মন হরণ করার কথা তো কিছু বোঝায় না, যে আমার যে কোনো কিছু ভালো লাগলো না একটু আমি কোথাও এটা গিয়ে বলছি বসে না, আমি থাকি, বলছি আপনার মন কে হরণ করেছে। খুরশেদ আলম হৃদয়। কেউ হরণ করিনি মন স্যার। আচ্ছা, বুঝলাম যে কেউ করে নাই। খুরশেদ আলম হৃদয়, হাসমি, আপনার মন কে হরণ করেছে? খুরশেদ আলম হৃদয়। পড়াশোনার জন্য মন হরণ করছে। আচ্ছা, ফজলুল করিম লিখছেন আমার স্ত্রী, ডালিয়া লিখছেন হাজব্যান্ড, সুমাইয়া লিখছেন হাজব্যান্ড। এই হাজব্যান্ডের তালিকা অনেক লম্বা। শিল্পী লিখছেন আমার স্বামী। হ্যাঁ, ভালো কথা, মানলাম যে আপনার স্বামী মন হরণ করেছে। বিয়ের আগে স্বামী পাইছিলেন কোথায়? আর বিয়ের আগে আপনি আমার ওয়াইফ কই পাইছেন? হ্যাঁ, তার আগে কি আপনার মন কেউ হরণ করেনি? এই, কি একটা বিপদ! নাকি আশেপাশে উনি বসে আছে, স্যার না বললে বিপদ আছে, আপনি তো বুঝেন কিন্তু কেন কন? হ্যাঁ, এরকম কি না? রুমা পারভিন হাজব্যান্ড। এই, মনোহর মানে মহন্ত মানুষের যে কোনো কিছু দেখেই ভালো লাগতে পারে, প্রাকৃতিক দৃশ্য দেখে ভালো লাগতে পারে, নদী দেখে ভালো লাগতে পারে, স্যার পাহাড় দেখে ভালো লাগতে পারে। আপনার মন খারাপ হলে যেটা করলে ভালো লাগে সেটাই মনোহর। হ্যাঁ, আপনি বিয়ের আগে হাজবেন্ড কই পাইছেন? আমার প্রশ্নটা হচ্ছে এইটা, যারা যারা লিখছেন হাজবেন্ড, এদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি বিয়ের আগে হাজবেন্ড কই পাইছেন? হ্যাঁ, বিয়ের আগে আপনি বউ কই পাইছেন? হ্যাঁ, বলুন, এইবার উত্তর কই যাবেন? চালাকি করলে ধরা খেয়ে গেছেন। তাহলে মন আপনার যে কোনো কিছুতেই হরণ করতে পারে। একজন লিখছেন আমার বাচ্চা মন হরণ করেছে। পৃথিবীর প্রত্যেকটা বাচ্চাই তার মা বাবার মন হরণ করে, যদি সে স্বাভাবিক মা বাবা হয়। প্রত্যেকটা বাচ্চাই তার মা বাবার মন হরণ করে। নাজমুন লিখছেন পাহাড়, নুহু লিখছেন আপনার ক্লাস। যা মন চাই তাই লিখেন, আমার সমস্যা নাই। আচ্ছা, এখন দেখুন, এই সুমাইয়া লিখছেন স্বামী সারা সব সাময়িক। এই, আমি এটা বলি নাই, আমি বলছি আপনার মন স্বামী পাইছেন কই? বিয়ের আগে। বিয়ের আগে স্বামী কেমনে হয়? এখন আসুন, মনোহর মানে যা মন হরণ করেছে, সেটা যে কোনো বিষয় হতে পারে, একটা বই হতে পারে, একটা প্রাকৃতিক বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% ভিন্ন। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 50%, কিছুটা মিলবে কিছুটা মিলবে না, তাকে বলে যোগরূঢ় শব্দ। পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, পঙ্কে অনেক কিছু জন্মে, তাদের মধ্যে থেকে সবাইকে বোঝায় না। কারে বোঝাই? শাপলা, শৈবাল, শালুককে না বুঝিয়ে শুধু পদ্ম ফুলকে বোঝাই, যে কোনো একটাকে বোঝাই। রাজপুত আগে সকল ছেলেকে বোঝাইতো, এখন স্পেসিফিক রাজার ছেলে। আগে সবকিছুকে বোঝাইতো, এখন স্পেসিফিক পদ্ম ফুলকে বোঝাই। এটা মনে রাখার জন্য একটা গল্প দিয়েছি, দেখুন। সন্দেশ শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ দেওয়া, আর এখন ব্যবহারিক অর্থ হচ্ছে খাবার, মিষ্টি খাবার।
দুটা এক না অর্থ। প্রবীণ মানে বুড়া মানুষ এখন বুঝি, আর উৎপত্তির সময় বোঝানো হতো যে সুন্দর করে বাঁশি বাজায়। পাঞ্জাবি মানে আমার গায়ে যেটা আছে এটা ড্রেস ব্যবহারিক অর্থ, আর উৎপত্তিগত অর্থ হচ্ছে পাঞ্জাব প্রদেশের মানুষ। বাঙ্গাল প্রদেশের মানুষকে যেমন বাঙালি বলে, পাঞ্জাব প্রদেশের মানুষকে পাঞ্জাবি বলে। যে উদাহরণগুলো পড়বেন, হস্তি বলেছি, বাঁশি বাজাই। উৎপত্তিগত বাসবে বাঁশি মানে সুরের যন্ত্র, এখন বুঝি সুরের যন্ত্র, আগে বুঝাতো বাঁশ দিয়ে যা বানানো হয়। মিষ্টি জাতীয়, যে গান গাই, যা করা উচিত, দেয়ালে লেখা, বাবুর ভাব, পিতা সারা, বন্ধুর ভাব, মেয়ের ঘরের নাতিন। যুগরু শব্দ, আগেও ছেলে এখন ছেলে, আগে সকল ছেলে এখন রাজার ছেলে, আগে সকল ঘর এখন হিন্দুদের উপাসনালয় একটা ঘর, আগে সকল খাবার এখন শুধু ভাত, আগে সকল নদী পানি পুকুর সব এখন শুধুমাত্র সমুদ্র। বলদ, যে বল দেয় তাকে বলা হয় বলদ, আগে সবাইকে বলা হলেও এখন স্পেসিফিক শুধুমাত্র ষাঁড় গরু। মহাযাত্রা, আগে আনন্দ ফুর্তির যাত্রা, এখন হচ্ছে লাশ কাঁদে নিয়ে শ্মশানের দিকে যাত্রা। আগে সব শৈবাল শালুক শাপলা, এখন পদ্ম ফুলকে বুঝি। এরপরে যেমন হচ্ছে যে সকল শব্দ মূল গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার, যাকে ভাঙা যায় না তার নাম হচ্ছে কি মৌলিক শব্দ। যেমন ভাই, এটা একটা মৌলিক শব্দ, এটা ভাঙলে আলাদা অর্থ পাওয়া যায় না। বোন, এটাও একটা মৌলিক শব্দ, এটাকে ভাঙলে আলাদা অর্থ পাওয়া যায় না। তাই এই দুইটা হচ্ছে মৌলিক শব্দ। যখন দুইটাকে আপনি একসাথে বলবেন তখন এটা হবে সাধিত শব্দ, কারণ এটাকে এখন ভাঙা যায়, দুইটা অর্থ পাওয়া যায়। মৌলিক শব্দের ক্ষেত্রে 4টা শব্দ আছে, 9-10 বোর্ড বইটা ভালো করে পড়বেন। ওখান থেকে এই 4টা শব্দ থেকে বারবার আপনাদের নিবন্ধনের প্রশ্ন আসে। গোলাপ, লাল, নাক, তিন। এই 3টা শব্দ ভালো করে পড়ে নেবেন, গোলাপ, নাক, লাল, তিন। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। আমরা আগামী ক্লাস থেকে পড়বো সন্ধি। সন্ধি পড়ার আগে অবশ্যই আপনাকে 9-10 বোর্ড বই পুরাতনটা সংগ্রহ রাখতে হবে। পুরাতন বোর্ড বই যেটা রাইটার হচ্ছে মনির চৌধুরী, সেই বইটা সবাই সংগ্রহ করবেন।